বেনজির সাহেব উনি একজন আইটিপি হয়ে উনি কিভাবে বোর্ড ক্লাবের সদস্য হন, উনি ওখানে প্রতিদিন যে মতবাদ করতেন। তো ঘটনা হয়েছে ডোপ টেস্ট করার নিয়ম কি, আগে উনি পুলিশ বাহিনীর প্রধান, উনার ডোপ টেস্ট আগে হবে, তারপরে পর্যায়ক্রমে নিতে হবে, কিন্তু সেটা না করে কনস্টেবল এসআই এই পর্যন্ত কিন্তু ডোপ টেস্ট করেছে। যারা বিএনপি মাইন্ডে জামাত মাইন্ডে তাদের তালিকা থানার ভিতরে একটা আতঙ্ক যে কোন সময় যেন চাকরিটা চলে যায়, উনি প্রত্যেকটা নামে তালিকা করেন। এবং এই যে সর্বশেষ 17-18 সালে উনি একটা তালিকা করলেন প্রত্যেক থানার কয়েকটা ওসি, এটা পেপার পত্রিকা সব জাতীয় পত্রিকায় এসেছে। সবারই দুদকে এটা তদন্ত করা উচিত। ওনার যারা গানম্যান ছিলেন তাদের 3-4টে বাড়ি। আমি 25-28 বছর চাকরি করছি, আমার 1 শতক জায়গা নাই। বদলি, নিয়োগ ইত্যাদি ইত্যাদি প্রতি মাসে আমাদেরকে থানায় চাঁদা। সাবেক অবসরপ্রাপ্ত একজন পুলিশের উপপরিদর্শক। তো এই আমাদের সাবেক আইজিপি জনাব বেনজির স্যারের সম্পর্কে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের পুলিশে আইনে আছে যে চাকরিরত থাকা অবস্থায় তিনি কোনো লাভজনক বা অলাভজনক কোনো ব্যবসায় জড়িত থাকতে পারবেন না, কিন্তু উনি সেটা জড়িত ছিলেন। আর এখন বলতে বাধ্য হচ্ছি তার কারণ আমি তো এখন অবসরে আছি, হয়তো আমার পেনশন বাতিল হয়ে যেতে পারে, হোক, তাতে কোনো দুঃখ নাই। এই আইজি সাহেব উনি বাইরে পাবলিকের সাথে কি করছেন এটা আমি জানি না, কিন্তু উনি ডিপার্টমেন্টে যা করছেন সেগুলো দু একটা কথা বলতে চাই। উনি আমাদের সুইপার নিয়োগ থেকে শুরু করে নিয়োগ পদোন্নতি এমন কোনো সংস্থা নাই যে সেখানে উনি হস্তক্ষেপ করেন নাই। এমনকি আমি যখন 2021 সালে অবসরের জন্য দরখাস্ত দিই যে আমি ডিসেম্বরের 1 তারিখে অবসরে আসব, উনি 25 বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় যে কোনো সদস্য সে চাকরি থেকে অবসর নিতে পারেন, কিন্তু উনি অঘোষিতভাবে এটা বন্ধ করে দিয়েছেন। এই কারণেই আমাদের প্রতি বছর ডিসেম্বরের নভেম্বরে একটা পরীক্ষা হয়, পদোন্নতি পরীক্ষা, জানুয়ারি 1 তারিখ থেকে তারা প্রমোশন পায়। উনি যারা ওই বছর যারা পাশ করেছিলেন তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য তাদের থেকে উৎকোচ নিয়ে বা যে কোনো কারণে উনি সেটা আটকাই দিলেন, এটা উনি পারেন না। তারপরে আমাদের টিএ বিল ছিল, একজন এসআর টিএ বিল ছিল প্রতি মাসে 6,000, উনি এসে করলেন 3,000। তারপরে বদলি, নিয়োগ ইত্যাদি ইত্যাদি প্রতি মাসে আমাদেরকে থানায় চাঁদা দিতে হয়েছে। তো এইটা উনি করেছেন। তো ওনার আমি আমার ভালো কাজের জন্য আমি 2001 সালে এই পুলিশ বাহিনীর প্রধান আইজি পদপ্রাপ্ত হই। তা আমার এখন ঘৃণা লাগছে যে আমি যদি কোনো সিস্টেম থাকতো তাহলে আমি এই পদকটা আমি ফেরত দিতাম। এখন এই পদকটা উনি কলঙ্কিত করছে, এই পদকটা ঠিক না। তো এখন আমি এই সরকারের দোষ দিচ্ছি না। ঘটনা হয়েছে বিএনপি আমলেও দেখছি তৎকালীন মতিঝিল থানা, এখন পল্টন থানা, ওইখানকার রফি উনি দুর্নীতি পলাতক। তারপরে আমরা এসপি কোহিনুর মিয়া বিএনপির আমলে, তারও দুর্নীতি দেখছি। তো এই আজিজ যেমন আওয়ামী লীগের নামে সৃষ্টি হয়েছে, বিএনপির আমলেও এরকম বহুত কোহিনুর মিয়া, তারপরে বহুত ওসি রফিক ইত্যাদি এরকম অনেক সৃষ্টি হয়েছে। তারপরে এই যে আমাদের জনাব মনির সাহেব একটা কথা বললেন, আমি কোনো দল নিয়ে রাজনীতি করি না। তো ঘটনা হচ্ছে উনি বলেন যে বিএনপি হাওয়া ভবন ছিল হলো কি মানবতা এবং নীতি এবং নৈতিকতা শিক্ষার একটা প্রশিক্ষণ কেন্দ্র। তো আমার দুর্ভাগ্য যে আমি ওখানে কোনো প্রশিক্ষণ নিতে পারি নাই। তো ওখানে কি প্রশিক্ষণ হইতো সেটা আমরা চাকরি জীবনে দেখছি। উনি তারেক জিয়া কি ছিলেন, তারেক জিয়া কি এমন পদে ছিলেন যে উনি ওইখানে বসে প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সারা দেশ উনি নিয়ন্ত্রণ করছেন। উনি কি প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি ছিলেন, উনি এটা নিয়ন্ত্রণ করছেন। আর সিঙ্গাপুর থেকে ওনার টাকা ফেরত আনা হয়েছে দুর্নীতিবাজ। তো একটা কথাই মনির স্যারের সাথে আমি একমত যে বিএনপি বানাইছে হাওয়া ভবন আর এরা বানাইছে খাওয়া ভবন। তো এই আইজি সাহেব উনি যা করছেন, এবং শুধু উনি না, উনার আমলে যতগুলো এসপি থেকে যতগুলো থেকে এসআই ওসি থেকে উপরে যা আছে সবারই সম্পদের একটা তদন্ত করা উচিত, সবারই দুদকে এটা তদন্ত করা উচিত। উনার যারা গানম্যান ছিলেন তাদের 3-4টে বাড়ি। আমি 25-28 বছর চাকরি করছি, আমার 1 শতক জায়গা নাই। আমার 13 বছর জায়গা থাকা গেলে আমি স্বেচ্ছায় আমি চাকরি থেকে অবসর চলে আসছি, তার কারণ আমি দুর্নীতি করতে পারতাম না, আমি টাকা দিতে পারতাম না, এটাই আমি ঘন ঘন বদলি হয়তো আমি ইত্যাদিতে বিভিন্ন কারণে আমি স্বেচ্ছায় অবসরে চলে আসছি। জি জি, আবুল কালাম আজাদ ভাই, আমি একটু বলি যে আমাদের প্রশিক্ষণ দিত, আমাদের বিভিন্ন জায়গায় যাইতো, টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন ওই জায়গা দিয়ে আমাদের সেই শিডিউল করা হইতো যে আজকে কুমিল্লা যাবে, কালকে ফেনী যাবে, পরশুদিন কক্সবাজার যাবে, এরপরে মনে করেন নড়াইল যাবে,
এরকম আমাদের ওই হাওয়া ভবনে ওখানে আমাদের যারা ওনার পিএস ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করে সেই শিডিউল গুলা নিতাম এবং উনি আমাদের বিভিন্ন জায়গায় যেত। জি জি জি, না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু হাওয়া ভবন শুধু আবুল কালাম আজাদ, ওখানে লোক ছিলেন 5 লক্ষ টাকা দিলে বাংলাদেশের, যে আমি একজন এসআই, 5 লক্ষ টাকা দিলে আমি বাংলাদেশের যে কোনো জায়গায়, হাওয়া ভবনে একটা দালাল ছিল তার নাম বলছি না আমি, 5 লক্ষ টাকা দিলে আপনি বাংলাদেশের যে কোনো থানায়, যে কোনো জেলায়, যে কোনো জায়গায় যেতে চান আপনি যেতে পারতেন। তো এইসব দলীয় নেতারা এটা তৈরি করে। না আমি ঠিক আছে, আমি বলি না আপনাকে প্রশিক্ষণ দেবে, আমি বলছি আমাদেরকে দিত সেখান থেকে শিডিউল দিয়ে সেখান থেকে যাইতো। আমরা একটু বিষয়টা ফিরে আসি যারা আবুল কালাম আজাদ, আমি একটু আপনার কাছে আর একটা প্রশ্ন করব অবশ্যই, যে আপনি বেনজির আহমেদের, আপনার সার্ভিসের সময় বেনজির আহমেদের অনেকগুলো দুর্নীতির কথা বা অনিয়মের কথা আপনি বলেছেন, ওই সময়টাই কেন আপনারা প্রতিবাদ করেন নাই বা কেন প্রতিবাদ করতে পারেন নাই? আপনার এটা বুঝতে হবে, আমি একদম সর্বনিম্ন মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা, আমি একজন সাব ইন্সপেক্টর। আমার কি সম্ভব? আমার তো ওসির বাহিরে কোনো কিছু বলা আমার দ্বারা সম্ভব না, আমার চাকরি রক্ষার্থে। আমি কি বলবো, মাসে আমি 10,000 টাকা চাঁদা দিছি, কেন এটা হয়? এটা বিএনপির আমলে আমি চাঁদা দিছি মাসে 10,000 5,000, এটা ওসিরে দিতে হবে, ওসি দিবে এসপি দিবে ডিআইজি কে, ডিআইজি দিবে আইজি কে, আইজির মাধ্যমে ইত্যাদি, এটা আপনারা জানেন। কিন্তু জেনেও আমি একজন সামান্য মানে ছোট অফিসার, কিন্তু আমার কি প্রতিবাদ করার কোনো অবস্থান থাকে আপনি বলেন? তো ওনার আমলে উনি এই বেনজির আহমেদ ডোপ টেস্টের নামে 2 থেকে 300 পুলিশের উনি চাকরি খাইছেন। ডোপ টেস্ট মানে তারা মাদকাসক্ত হয়ে গেছেন, কিন্তু পুলিশি নিয়োগের আগে মাদক টেস্ট করে, ডোপ টেস্ট করে কাউকে ভর্তি করা নাই। অথচ উনি এখন ওনার কথা বলতে হয়, এটা আমি বললে কি হবে? উনি একজন আইটিপি হয়ে উনি কিভাবে বোর্ড ক্লাবের সদস্য হন? উনি ওখানে প্রতিদিন যায় মতবাদ করতেন। তো ঘটনা হয়েছে, ডোপ টেস্ট করার নিয়ম কি, আগে উনি পুলিশ বাহিনীর প্রধান, উনার ডোপ টেস্ট আগে হবে, তারপরে পর্যায়ে ক্রমে নিতে হবে। কিন্তু সেটা না করে কনস্টেবল এসআই এই পর্যন্ত কিন্তু ডোপ টেস্ট করেছে। বহুত বড় অফিসার তারা মাদকাসক্ত, তাদের একটা তো কোনো চাকরি গেল না। কিন্তু এই যে নিরীহ 200-300 লোকের, তারপরে উনি যেমন বিএনপির আমলে যারা আমলিগ মাইন্ডের লোক ছিল তাদের তালিকা করে তারা বাধ্যতামূলক 2003-4 সালে বাধ্যতামূলক তাদেরকে অবসর দিয়ে, এই তারিখ বাবুরের নেতৃত্বে অবসর দিয়ে নতুন নিয়োগ দিয়ে আবার নতুন লোক নিয়োগ করা হইলো। আবার আমলিগের আমলে এই বেনজির সাহেব যারা বিএনপি মাইন্ডে, জামাত মাইন্ডে, তাদের তালিকা থানার ভিতরে একটা আতঙ্ক যে কোন সময় যেন চাকরিটা চলে যায়, উনি প্রত্যেকটা নামে তালিকা করেন। এবং এই যে সর্বশেষ 17-18 সালে উনি একটা তালিকা করলেন প্রত্যেক থানার কয়েকটা ওসি, এটা পেপার পত্রিকা, সব জাতীয় পত্রিকায় এসেছে, যে কারা বিএনপি মাইন্ডে করে তাদেরকে বন্দী করা যাবে না, তাদের কোনো গুরুত্বপূর্ণ পদে দেওয়া যাবে না ইত্যাদি। তো আমি সর্বশেষ বলতে চাই, এই দুই দলই দুর্নীতিবাজ এবং দুই দলই পুলিশকে লালন পালন করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। তো আমি একজন পুলিশের সাবেক সদস্য হিসেবে বলতে চাই যে এই আইজি সাহেবের আমি বিচার চাই। তার কারণ উনি কেন আমাকে ডিসেম্বরের 1 তারিখে আমাকে অবসর দেন নাই? উনি চাকরিতে থেকে অন্য পুলিশ সদস্য যদি কোনো ব্যবসায় জড়িত হয়, একটা কনস্টেবল সামান্য 2-5টা রিক্সা কিনে যদি সেটা চালায়, উনি তার চাকরি খাই ফেলেছেন। আর উনি হাজার কোটি টাকা দিয়ে উনি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন। এটি উনি কেন করছেন? একজন সামান্য লোক যদি 10-5টা রিক্সা বা একটা মাইক্রোবাস বা একটা এসআই বা কেউ যদি কিনে করে, তাহলে তো উনি তাদের চাকরি খেয়ে ফেলছেন। তো এইটা উনি করছেন। কিন্তু উনি কলঙ্ক, উনি আমাদের পুলিশ জীবনে ভাবমূর্তি তো ক্ষুণ্ণ করছেনই বটে, উনার বিচার দাবি করছে। এবং ওনার যারা গানম্যান ছিলেন তাদের ঢাকা শহর 2-3টা বাড়ি, তার নিজ জেলায় এরকম লোক আছে। আমি এটা আমার কাছে অনেক প্রমাণ আছে। আপনার অভিযোগ আমরা বুঝতে পারছি। আমার সাহেবের কথা বলেন, আমি 16 সাল থেকে 19 সাল পর্যন্ত কালীগঞ্জ থানায়, ঝিনাইদহ কালীগঞ্জ থানায় আমি এসআই পদে কর্মরত ছিলাম। এই আনারের বহুত মাদক আমাকে নিজে পার করতে বাধ্য হয়েছি। এটা ওসির নির্দেশে, এসপির নির্দেশে। এটা কেন হয়েছে? আনারকে একটা ভালো লোক, আব্দুল মান্নান যিনি ছিলেন, সে ছিলেন একটা উপযুক্ত লোক, তিনি তাকে নমিনেশন দেন নাই, তার কোনো টাকা নাই, সে কোনো টাকা দিতে পারে নাই, তার নমিনেশন দেন নাই। তিনি সে রোগে ভুগে লোকটা মারা গেলেন। কিন্তু এই আনার যা করছে, ওনার ছত্রছায় ওনার ভাইগনা মেয়র, ওনার সহযোগিতায় এখন যে উপজেলার ভাইস চেয়ারম্যান আছে, সে মাদকাসক্ত করতো। আবার কেসে 17 সালে তাকে আমি নিজে আটক করছি। পরে আমার চাকরি থাকা আমাকে হতে বদলি করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তো এরকম ইন্টারনাল ব্যাপার আছে। এরকম বাংলাদেশে এরকম কখনো কেউ দেখে নাই, কোনো কিছু হয় নাই। ওনার বিচার ডিপার্টমেন্টেই করা সম্ভব, কোন আইনের দরকার সম্ভব না। উনি কেন পুলিশ আইন ভঙ্গ করে উনি নিজে কেন ব্যবসা করলেন? উনি ব্যবসা করতে পারেন না। এই পুলিশ আইনে
একজন সরকারি পুলিশ কর্মকর্তা বা কর্মচারী কেউ ব্যবসার সাথে জড়িত হতে পারেন না, উনি সেটা করছেন। এই যে এখন মানুষের কান্না শুনি অমুকের জমি দখল করে নিয়ে গেছেন, আমরা একটু আলোচনা যেতে হবে, আমাদের নির্ধারিত সময়টা একটু আলোচনা শেষ করতে হবে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, এখানে দুই দলেরই লোকজন আছেন। আমি এর আগে পরশুদিনও একটা আপনার এই টক সাথে আলোচনা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমাকে বলার কোনো সুযোগ দেন নাই। তো পুলিশে এখনো অনেক ভালো মানুষ আছেন, কিন্তু তারা ভালো থাকতে পারবেন না, ভালো থাকা তাদের মতো কোনো পরিস্থিতি নেই।